প্রিয় দর্শক, এমন বাবা যেন কারো না হয়। একজন বাবার জন্য একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। চলুন আজ যে কিপ্রিয়া ভাই টকশো থেকে বাস্তবে জীবনের গল্পটা আগে আমরা শুনে আসি। ওকে শিশির, আজকে যে কনফারেন্সটা আপনি এখানে করতে যাচ্ছেন লাখো মানুষের সামনে, হাজার হাজার মানুষ এটা জানবে। আপনার এই বিবেক বোধ বা আপনার এই গল্পটা বলার জন্য আপনাকে আসলে কে ইন্সপায়ার করেছে বা কে আপনার এই বিবেক বোধটা জাগিয়েছে, কোন কারণে জেগেছে? আসলে এই কথাগুলো আমি তেমন কাউকে বলি নাই। আমার মাকে আমি অনেক ভালোবাসি, তো তাকে কম বেশি আমি আমার লাইফের সত্যটা বলতাম। তো আমার মাই বলছে, তোর সাথে এত কিছু ঘটতেছে, তাহলে তুই গিয়ে একটু বলে দেখ, যদি শান্তি পাস। কারোর সাথে তো শেয়ার করিস না, তো সবার সাথে লাখো মানুষের সামনে শেয়ার করলে যদি একটু মনে শান্তি পাস, স্বস্তি পাস, তাহলে ওখানে গিয়ে। আপনার মাই আপনাকে ইন্সপায়ার করেছে আজকের এই জায়গাটিতে আসার জন্য। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ, শুরু করি আমরা একেবারে ছোটবেলা থেকে, স্টেপ বাই স্টেপ। ওকে, আমার জন্ম ঢাকায়। তো ছোটবেলায় ছিলাম হলো আমি কেবি রোডে, ওইখানে আমার জন্ম। তো ওইখান থেকে আমি যখন 1 বছর বয়সে আমাদের বাসাটা চেঞ্জ করা হয়, গ্যান্ডারা ডিউটি প্লটের কাছাকাছি নিয়ে যাওয়া হয়। তো ওইখানে আমার বেড়ে ওঠা। আমারই বয়সের আরেকটা মেয়ে আসে 4 তলা আমাদের বাড়িতে। তো আমাদের বাড়ির প্রত্যেকটা ভাড়াটিয়া খুব ফ্রেন্ডলি ছিল, একজনের সাথে আরেকজন খুব মিশতো। তো আমি আর ও সমবয়সী ছিলাম। তো এই জিনিসটা দেখে সবাই হিংসা করতো, সবাই বলতো হাজবেন্ড ওয়াইফের মতো কিরকম মিশে। আমাদের তখনই এরকম কথা বলতো। তা আমরা দুজন এমন ছিলাম যে কখনো নিজেদের ছেড়ে থাকতে পারতাম না। তো অ্যানি আর আমি একসাথে চলাফেরা করতাম। ও মাদ্রাসায় পড়তো আর আমি স্কুলে। তো আমার আম্মু একটা এনজিওতে জব করতো, যুব উন্নয়ন ছিল এনজিওটার নাম। তো ওই এনজিওতে জব করাকালীন আমি খুব বাচ্চা ছিলাম। তো ওই বাচ্চাকালীন আমি আমার আম্মুর সাথে যেখানে খুশি সেখানে চলে যেতাম। ওকে, আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই বোন। আমার 2টা ভাই। না, আমি মেঝো। আপনি মেঝো। ওকে, 3 ভাই বোন আপনারা। এবং আপনার বাবা কি করতো এই সময়টাতে? আমার বাবা ওইখানে বাংলা বাজার বিয়ে কার্ড যে ছিল ওইটার বিজনেস করতো। তার একটা বিজনেস ছিল। জি বলুন। তারপর ওই এনজিওতে যখন আম্মু কালেকশন করতে যেত টাকা, তখন আমি আম্মুর সাথে সাথে যেতাম। আমার যে বড় মা ছিল, আমার আম্মুর নানু, সে বলতো যে তোর তো ভেন্ডি ব্যাগ, এটা ভেন্টি ব্যাগ বলতে হ্যাঁ মেয়েদের সাইড ব্যাগ বোঝায়। তো আমি বলতাম, একবারই তুমি আমার সাথে এত বাজো কেন? আমি আমার মার সাথে যাবো, তোমার সমস্যা কই? তা আম্মু বলতো, ও তো বাচ্চা, বোঝে না, এরকম করো না। তো প্রায় প্রায় আমার না ওই বড় মা এই কথাটা বলতো। তা আম্মুর সাথে সাথে যেতাম, এক আন্টির বাসায় যেতাম। তো আন্টিরা বলতো মেয়েটা খুব সুইট, যেখানে সেখানে নিয়ে যাবেন না, যেখানে সেখানে যদি নিয়ে যান আপনার মেয়ের ভাগ্য নষ্ট হয়ে যাবে। তো ওইখান থেকে একটা পর্যায়ে আমার আম্মা ওই এনজিওতে কাজ করতে 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 আমার আম্মা ওই এনজিওতে একটা বিগ অ্যামাউন্টের ধরা খায়। এনজিওটা টাকা নিয়ে চলে যায়, যাদের এনজিওটা করানো হয়েছিল তারা আম্মুকে এসে ধরে। তা আম্মুকে এসে ধরার পরে আম্মু সেটা আসলে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিল না। অফিস থেকে যা নিতে পারতেছিল তাই দিতেছিল, বাট কিছু কিছু রয়ে যেতেছিল, আম্মু নিজ গাইডে থেকে দিতে হইতেছিল। তো এখানে বলে রাখা ভালো, আমার আম্মুর বিয়ে হয়েছে তার কাজিনের সাথে, তার যে হ্যাঁ তার খালতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তো এখানে আমার আম্মুর বিয়ের সময় কোনো যৌতুক দেওয়া হয়নি। তো আমার বাবা আমার আম্মুকে যৌতুকের জন্য খুব টর্চার করতো। ছোটবেলা থেকে দেখছি আমার মাকে প্রচুর পরিমাণে মারা হতো, এমন ভাবে মারা হইতো যে আমার মার রক্তাক্ত অবস্থা হয়ে যেত। তো ওই সময়টা এই ব্যাপারটা নিয়ে আমার মাকে আবার প্রচুর পরিমাণে মারা হয়। কারণ আমার আম্মা যদি ওই সময় কোনো এনজিওতে জব না করতো, আমাদের ভাই বোনের পড়ালেখা স্টপ হয়ে যেত। আমার বাবা টোটাল আমাদের ভাই বোনের পড়াশোনার খরচ দিত না, সে কোন রকমের সংসার খরচ দিত আর ঘর ভাড়া দিত। তার কথা, সে তার ছেলে মেয়েকে পড়াশোনা করাবে না। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমার আব্বু রাজনীতি করতো। তো এরকম করতে করতে আমরা বেড়ে উঠি ওইখানে। আমার ভাই 6-7 ক্রস করে ওইখানেই। তো ওইখানটাতে যখন নেতৃত্বে আসে তখন কিন্তু তারা সাপোর্ট করে, তাদের ধরপাকড়া করা হচ্ছিল। তো ধরপাকড়ার সময় আব্বুর দোকানটা চলে যায়, আব্বুকে এসে হুমকি দিয়ে যায়, আব্বুর দোকানটা চলে যায়। ওখান থেকে আব্বুর দোকানটা বন্ধ করে চলে আসে, এক পর্যায়ে পালায় আসার মতো। আব্বু পালায় পালায় থাকে। তো ওই সময়টা আম্মু আবার একটা এনজিওতে জব করে, কারণ যেহেতু আমাদের তখন কোনো খরচ দিচ্ছে না, আব্বু পালায় পালায় আসে। আর এমনিও আমাদের পড়াশোনার খরচ আব্বু দিত না, আর আম্মুরও হাত খরচ তেমন একটা দিত না। সে যৌতুকের সময় সবসময় টর্চারটা করতো। তো
তো ওইখান থেকে আব্বু পালায় পালায় থাকে, আম্মু একটা এনজিও করে, ঘর ভাড়া বেঁচে যায়। তো বাড়িওয়ালা আন্টি খুব ভালো ছিল, আমাদের খুব আদর করতো ছোটবেলা থেকে, যেহেতু ওখানে বেড়ে ওঠে আমাদের। তো বাড়িওয়ালা আন্টি কিছু বলে নাই, বাড়িওয়ালা আন্টি আমাদের রাখছে। তো একটা পর্যায়ে পুলিশ আসে আব্বুকে ধরার জন্য। তো ওখানে এসে বলে যায় যে যদি বাবাকে না পাই ছেলেকে নিয়ে যাব। ছেলেকে নিয়ে যাবো। হ্যাঁ, তো ওই সময় আমার ভাইয়া স্কুলে থাকে, আর আমি তখন বাচ্চা, আমি তেমন একটা বুঝি না। তো ওই সময়টা বাড়িওয়ালা বলে যে দেখো তোমাদের এখানে রাখাটাও খুব রিস্কি, ওর বাবা যেহেতু এরকম পালায় পালায় থাকতেছে, তোমরা কিছু একটা করো, এখান থেকে চলে যাও, ও তো বাচ্চা ছেলে, ওকে কেন ধরে নিয়ে যাবে। তো ওই সময়টা আম্মু আমাদের বাঁচানোর জন্য উনি আমাদের গ্রামের বাড়ি যেখানে বিক্রমপুর, সেখানে নিয়ে চলে যায়। আচ্ছা। আব্বুকে বলে, আব্বু বলে আচ্ছা ঠিক আছে ওখানে নিয়ে চলে যাও। তো তখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা। আর আমার ভাইয়া মেবি 6-এ পড়ে। আচ্ছা। আমাদের পড়াশোনা তখন স্টপ হয়ে যায়। প্রায় 13 মাসের মতো আমাদের গ্রামের বাড়ি থাকা হয়। আমার চাচা চাচি আমার দাদারা অনেক কথা বলে যে ওরা শহর থেকে আসছে, শহরে জন্মাইছে, কিন্তু হঠাৎ করে কেন গ্রামে আসছে। আর আমার চাচি পাশের বাড়ির, মানে আমাদের গ্রামের পাশের বাড়ির এক চাচিকে, আমার আরেক চাচিকে আর আমার দাদিকে বলতেছে ওদের শহরের পাতিলের ভাত ফুরাই গেছে, তো তাই ওরা গ্রামে চলে আসছে। এই কথাটা বলার পর আমার আম্মু খুব মাইন্ডে লাগে। পরে আম্মু সেদিনই ফোর্স করে চলে আসে। ও এর মধ্যে একটা কথা বলতে আমি ভুলে গেছি, এর আগে আমার একটা ছোট ভাই হয়, মানে এই গন্ডগোলের মধ্যেই যে আমার বাবার তখন ব্যবসাটা খুব লস যায়। আচ্ছা। তো আমার ভাই যখন পেটে ছিল তখন আমার মাকে প্রচুর পরিমাণে মারা হয়, মানে যৌতুক নিয়ে। তো সেই আঘাতটা আমার ছোট ভাইয়ের উপরও পড়ে। তো আমার ছোট ভাই যখন হয় ওর কোনো মানে বোধ ছিল না, শরীরে বোধ ছিল না, প্রচুর পরিমাণে আঘাতের কারণে পুরো শরীরে জন্ডিসের মতো হয়ে গেছিল। তো ওই সময়টা আমার বলবো না যে আমার বাবা ভাঙে নাই, ওই সময়টা আমার বাবা ওর পিছে টাকা ভাঙছে। আমাদের যে কার্ডের দোকান ছিল সেখানে অর্ধেক টাকা কার্ড বিক্রি করে আমার বাবা আমার ভাইয়ের পিছে চিকিৎসার জন্য ভাঙছে। সেই সময়টা আমার একটা চাচা ছিল, সে এখন নিখোঁজ প্রায় 10-15 বছর যাবত। তার কাছে আমার বাবা টাকা চায় যে আমাকে 15,000 টাকা দিয়ে, আমার ছেলেটা তো হসপিটালে। তো আমার চাচা একটা কথা শোনায় দেয় যে কারো পকেটে টাকা না থাকলে কেউ টাকা দিতে চায় না। এই কথাটা শোনানোর পরে আমার বাবা কাঁদতে কাঁদতে বাংলা বাজার চলে আসে। যেই কার্ডের দাম ছিল 150 টাকা করে, সেই কার্ড 50 টাকায় বিক্রি করে দেয়, কারণ আমার ভাইকে বাঁচাতে হবে, আমার ছোট ভাইয়ের জন্য। তো উনি এমনি খরচ না দিলে কি হবে, ওই সময়টা সে এটা করছে। তো তখন থেকে আমাদের ওই বিজনেসটা ড্যাম খেয়ে যায়, আর ধরপাকড়ার সময় তো পুরো দোকানটাই চলে যায়। তো 13 মাস এরকম মানুষের কথাবার্তা শোনার পরে আমার ছোট ভাইকে নিয়ে আমার মা 11 মাসের মাথায় ঢাকায় চলে আসে আমার বাবার কাছে। আমার বাবার কাছে এসে বলতেছে যা হওয়ার হয়ে গেছে, আমরা ওই এলাকায় না গেলাম। ওই এলাকা বলতে কোথায়? মানে যেখানে আপনার বাবা ধরেছিল সেখানে। গ্যান্ডারি ডিএফটি প্লট আমরা না যাই, আমরা অন্য এলাকায় যাই। অন্য এলাকায় গিয়ে বাসা নেই, ছেলে মেয়েদেরও পড়াশোনা হইতেছে না। তো আমার বাবা বলতেছে পড়াশোনার দরকার নেই, ঠিক আছে বাসা নিব। তা আমি বলতেছি পড়াশোনার দরকার নেই, এটা কেমন কথা? পড়াশোনার তো অবশ্যই দরকার আছে, আর আমি দরকার হলে আমার ছেলে মেয়েকে চাকরি করে পড়াশোনা করাবো। এই কথাটা বলার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বাসা নেব। তো তার 2 মাস পরে আমাদের বাসা নিয়ে রামপুরার দিকে চলে আসে। তখন কি আপনার মা জবটা করছে? তখন আমার মা কোনো জব করতেছে না। তখন রামপুরা আসার পরে আমার বাবা তখন বিয়ের কার্ডের ওই যে ব্রোকারি যেটা বলে সেটা করতেছে। তখন ওরকম কোনো বিজনেস নাই, সে ব্রোকারি করতেছে, মানে বলতে গেলে ভালোভাবে চলা যায়, খুব বিগ অ্যামাউন্টের সে পাচ্ছে, কিন্তু তারপরে আমাদের পড়াশোনা করাতে চাচ্ছে না। তো আমার এখানে পড়া রেখা ভালো, আমি ক্লাস 4 গ্যাপ দিলাম, 3 তো পড়াই হলো না ঠিক করে। আমার ভাইয়া প্রায় 2-3টা ক্লাস গ্যাপ দেওয়ার পর এখানে এসে রামপুরে এসে 9-এ ভর্তি হয়, আর আমি ক্লাস 5-এ ভর্তি হই। তো ওই সময়টা আমার মা আবার একটা এনজিওতে জব নেয় আমাদের পড়ানোর জন্য। তো এখানে আমি আসার পরে আমার ভাইয়াকে ভর্তি পরীক্ষা দেওয়ানো হবে, বলতেছে যে ও পারবে না। আমি আবার ছোটবেলায় একটু দুষ্ট প্রকৃতির ছিলাম, যে অনেক দুষ্ট ছিলাম, পড়াশোনা করতাম না। তো আমি বলছি ওকে ভর্তি পরীক্ষা দেওয়াবো না, যেভাবে হোক টাকা পয়সা দিয়ে ভর্তি করাই দিব, আর আমার ছেলে পারবে। তো আমাদের এক পরিচিত ছিল, স্কুলটা ছিল রামপুর একরামুন্নেসা, ওখানে জামাই বলে, এলাকার জামাই। তো সে বলতেছে আপনার মেয়েকে ভর্তি পরীক্ষা দেওয়ান, কোনো সমস্যা নাই, আমরা এটা ঠিক করে দিব, যদি নাও এলাও হয় আমরা ঠিক করে দিব। ওইখানে আমরা পরীক্ষা দেই। তো হয় কি আমার ভাইয়া ভর্তি পরীক্ষা এলাও হয় না, আমি হই। কোন ক্লাসে ভর্তি হলেন? ক্লাস 5-এ। তো এরকম করে চলে যায়। ক্লাস 7 আমি যখন ভর্তি হই, আমার ভাইয়া তখন ক্লাস 10-এ। তখন আমার ভাই এসএসসি দিবে।
তখন আমার মা কোনো চাকরি করে না, খুব ঝগড়া ঝামেলা করে আমার বাবার থেকে টাকাটা নিতেছে। তো আমার ভাইয়া এসএসসি দিবে, এই সময় আমি ক্লাস 7 পুরো নতুন ক্লাস। তো আমার বাবা বলতেছে ওকে টিচার দিব না, ও টিচার ছাড়াই পড়বে। ও মানে হচ্ছে আমাকে আপনার কথা বলছি, আমাকে টিচার দেবে না, আমি টিচার ছাড়াই পড়বো। তো ভাইয়াকে এসএসসি পরীক্ষা দেওয়াবে। তো আমি আবার করলাম কি যে টিচার দিবে না, এটা কিরকম দেখায়। তো আমাদের বাসায় যে কাজের লোক ছিল বুয়া, তাকে বললাম যে খালা আমাকে একটা কাজ করে দিবেন। সে বলতেছে কি কাজ মা? আমি বলতেছি খালা আপনি যদি কিছু মনে না করেন, আপনাদের বস্তিতে তো অনেক রকমের বাচ্চা বাচ্চা ছেলে পেলে থাকে যারা পড়ে, তো আমাকে 2-3টা বাচ্চা এনে দিন, আমি ওদের পড়াবো। আচ্ছা। তো তখন খালা বলে আচ্ছা ঠিক আছে আমি এনে দেবো। মানে টার্গেটটা কি? মানে টার্গেট ছিল যে যেই টাকা পাবো সেই টাকা দিয়ে আমার পড়া হয়ে যাবে। পড়া হয়ে যাবে মানে আপনি টিচারের কাছে? আমার টিচারের কাছে পড়া হয়ে যাবে। ক্লাস 7 থাকার সময় চিন্তা ভাবনা? ক্লাস 7 থাকার সময়। তো ওই খালা আমাকে এনে দিল, খালা আমাকে 2-3টা বাচ্চা এনে দিল। তো এখানে আমি 2-3টা বাচ্চাকে 150 করে পড়াই। তো ওরকম পড়াইতে পড়াইতে টিচারের খরচ আসে না। তো ওই সময়টা টিচার তো রাখতেই পারলাম না, বরঞ্চ পড়াইতেছি আমি আরো। তো আম্মু বলতেছে তোর তো রেজাল্ট খারাপ হবে, তুই এরকম করে যদি ইয়া করিস। তো আম্মুই আমাকে একটা টিচারের কাছে দিয়ে দিল। তো আমি বলছি তুমি কোথা থেকে দিবা টাকা? তুমি যদি টাকাটা না দিতে পারো তখন তো খারাপ দেখা যাবে। আম্মু বলতেছে সেটা আমার ব্যাপার। তো সেটা দিছে হলো আমার বার্ষিক পরীক্ষার আগে, প্রায় 15 দিন আগে পাই। হ্যাঁ, ওকে। এই 15 দিনে আমার পুরো ক্লাস 7 বই ছাড়াতে হবে। আই গুডনেস, ছাড়াতে হবে মানে শেষ করতে হবে? হ্যাঁ, শেষ করতে হবে। তো ওই সময় মানে টিচার যে সেই পুরো অবাক হয়ে যেতেছে, 15 দিনে ও কি করে পারবে, ওর পক্ষে এটা সম্ভব না। আর ও তো একে তো বাচ্চা, ও এটা পারবেই না। তো এটা বলার পরে আম্মু বলতেছে আমার মেয়ে, আমি জানি ও পারবে। তো আম্মু খুব কনফিডেন্সলির সাথে বলার পরে খুব প্রেশারের সাথে আমাকে কিছু শেখানো হলো। তো ওই প্রেশার নিয়ে আমি বার্ষিক পরীক্ষাটা দিই, দেওয়ার পরে মোটামুটি একটা রেজাল্ট করি। তো ওই পরীক্ষাটার পরে আমি অসুস্থ হয়ে পড়ি, মানে আমার একটু মাইগ্রেশনের প্রবলেম হয়ে যায়, আমি 1 বছর পড়াশোনা করি না। ওহো, ব্রেকআপ হয়ে যায়। হ্যাঁ। তো আমার ভাই যে এসএসসি দেয় সে কিন্তু আবার ফেল করে এসএসসিতে। হ্যাঁ, এসএসসিতে ফেল করে, সে ইংলিশে ফেল করে। এখানে একটা কথা বলে রাখি, ওইখানে মানে আমার ভাই আগেই বলে পরীক্ষা দেওয়ার আগে যে আমি পাস করবো না, কারণ আমার বাবা আমার ভাইকে পরীক্ষার আগে খুব টর্চার করে। কি ধরনের, মানে কেন করে? মানে আমার ভাই যখন তার টিচার খরচটা চায় তখন তো আমার মা কিছু করে না, খুব ঝগড়াঝাটি করে টাকাটা নেয়। তো টিচার খরচটা চাওয়ার সময় আমার বাবা বেল্ট দিয়ে প্রচুর পরিমাণে আঘাত করে। আমি কি যদি ভুল না করে থাকি, মানে আমি যেটা বুঝতে পারছি আপনার বাবা কি চাইতেন না যে আপনারা লেখাপড়া করেন? না, আমার বাবা কোনোদিন চাইতো না যে আমরা লেখাপড়া করি। কেন? কারণ সে যখন আমার মাকে বিয়ে করে যৌতুক পায় নাই, তো আমার মাকে মারতো আর বলতো আমি যৌতুক পাই নাই, আমি তোকে মানিও না, বউ হিসেবেও মানি না, কিছু হিসেবে মানি না, জাস্ট এমনি তোকে দেহরক্ষীর মতো ইউজ করি। আর তোর ছেলে মেয়েকে তো কোনোদিন আমি শিক্ষিতও করবো না, কারণ আমি যৌতুক পাইনি। সেই প্রভাবটা আমাদের উপরও ফেলে। ওকে ওকে, তারপর ভাইয়া ফেল করে, ওই বছরে আমার দাদি মারা যায়। তো আমার তো পড়াশোনা বন্ধ, ভাইয়া এদিক দিয়ে ফেল করে, আর আমার ছোট ভাইটাকে তখন প্লেতে ভর্তি করে দেওয়া হয়। তো ওই বছরটা কোন রকমে পার হয়। 2009 দিকে আমি ক্লাস 8 ভর্তি হই। ওকে, 8 ভর্তি হয়, আমার ভাইয়া আবার পাশ করে এসএসসি, আমার ছোট ভাই তখনও প্লেতে। তো ওইখানে ক্লাস 8 পড়তে পড়তে সেখানে একই ঘটনা হয়, আমাকে টিচার দেওয়া হয় না। তো আমার সেকেন্ড যে সেমিস্টারটা ছিল ওই সময় আম্মু বলতেছে তুই যদি টিচারের কাছে না যাস এইটা তো ফেল করবি, আর এইটা পার করা মানে অনেক কিছু, এইটা বৃত্তির ব্যাপার আছে, অনেক কিছু আছে, তো তুই যদি এটা পার না করতে পারিস তাহলে কি করে হবে। তো আমাকে টিচারের কাছে দেওয়া হলো, তারা আমার স্কুলের টিচার ছিল, আমি টিচারের কাছে যাই, তখন আরো দেখতে সুন্দর ছিলাম। তো টিচারের কাছে যাওয়ার পর কিছুদিন পড়ি, আমার ইংলিশ টিচার আর অঙ্ক টিচার নিয়ে দেয় আম্মু। তো কিছুদিন পড়ার পরে আমার ইংলিশ টিচার একদিন বাসায় একা ছিল, তো আমি পড়তেছি, আমার সাথে আবার সিনিয়র কিছু আপু পড়তো, ইন্টারের কিছু সিনিয়র আপু পড়তো। আমি আর জানতাম না যে সেদিন স্যার টাইম চেঞ্জ করে দিছে। তো সিনিয়র আপুর আগে পড়ে চলে গেছে, আর সেদিন স্যার বউ বাসায় ছিল না। আমি সেদিন গেছি, তো স্যার বলতেছে তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো। আমাকে সে লিখতে দিয়ে সে 500 রুমে চলে গেছে। তা আমি লিখতেছি, হঠাৎ করে এসে সে পিস থেকে আমাকে জাবড়ায় ধরছে। হঠাৎ করে এসে খুব জোরে আর আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিই। তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 8 পড়েন। তো আমি তখন ধাক্কা মেরে ফেলে দিই, আবারও আমি গেট খোলার চেষ্টা করি, সে আমাকে টেনে তার বিছানায় নিয়ে যায়। তখন আমি তার বুকে একটা লাথি মেরে ধাক্কা মেরে তার কিছু গেট খুলে চলে যেতে চাই, আবারও সে আমাকে বিছানায় নিয়ে আসে। তো একটা পর্যায়ে তাদের বাসার দোতলা থেকে লোক নামতেছিল, ওটা দেখে সে ভেতরে চলে যায়, আমি বাইরে চলে আসি। আচ্ছা,
সেদিন এসে আম্মুকে বলে আম্মু আর আমি ওখানে পড়তে যাব না। আম্মুকে আর এই কথাটা আমি বলতে পারি না, কারণ সেদিন খুব প্রচুর পরিমাণে কান্না করি। আম্মুকে এসে আমি বলতে পারি না যে স্যার এরকম করছে, আর আম্মু বিশ্বাস করবে কিনা তাও আমার ভয় লাগতেছিল। আচ্ছা, তো আম্মু বলতেছে কেন পড়বি না? তো বলতেছে না আম্মু আমি আর পড়বো না এখানে। তো আম্মু কেন পড়বি না এটা বলতে পারে যে তোর তো বাবার কোনো টাকা পয়সা দেয় না, আমি কষ্ট করে এত টাকা পয়সা বলে দিতেছি, পড়াশোনা করবি না, যা খুশি তা কর, কান্না করতে করতে বলতেছে। তো ওই আম্মুর কান্না দেখে আবার আমি সেই স্যারের বাসায় পড়তে গেলাম। ওহো, স্যারের বাসায় যাওয়ার পরে সেদিন স্যারের বউ ছিল, সেদিনও বড় আপুদের আগে পড়ায় ফেলছে। তো এমন ছিল ওনার বিশাল বড় একটা টেবিল ছিল, উনি এক প্রান্তে বসতো আমি আরেক প্রান্তে বসতাম। ওনাকে তখন আমার খুব ভয় লাগতো ওই ব্যাপারটার পরে। সেদিন স্যারের বউ ছিল, স্যারের বউ ঘুমাইতেছিল আর স্যার আমাকে পড়াইতেছিল। তো স্যারকে আমি যখন যে বললাম যে স্যার আজকে কি পড়বো, আপনি কি মানে গ্রামার টামার কিছু পড়াবেন? সে বলতেছে আচ্ছা আমরা একটু পরে পড়ি, তুমি আমার কাছে আসো। এরকম করতে করতে সে আমার কাছে চলে আসে। তো উনি আমাকে বলতেছে সেদিনের কথাটা কি তুমি এখনো মনে রাখছো? আমি বলছি না স্যার আমি কিছু মনে রাখি নাই, আপনি কি পড়াবেন আমাকে সেটা বলেন। মানে আমি ওনার কাছ থেকে দূরে সরতে চাইতেছি। তো উনি বলছে পড়াশোনা তো পরে, আগে তুমি বলো সেদিনের কথাটা মনে আছে কিনা। তো এরকম করতে করতে সে আবারও সে আমাকে করলো, একই কাজ করলো। একই কাজ করার পরে আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিই, তো একটা চেয়ার পড়ে যায়। চেয়ার পড়ে যাওয়ার কারণে ওনার ওয়াইফ ঘুম থেকে জেগে যায়। ওনার ওয়াইফ উঠে দেখে যে আমার সাথে সে খুব ধস্তাধস্তি করছে। তো এই জিনিসটা দেখার পরে তখন সে টান মেরে মানে ইচ্ছা দ্বারা মারে, হ্যাঁ আমার সামনেই স্যারকে মারতেছে। বলতেছি স্টুডেন্ট তো মেয়ের সমান হয়, স্টুডেন্টের সাথে তুই এমন করতেছিস কেন? স্যারকে খুব তুই তামাই করে কথা বলতেছে। তো আমাকে ওই স্যারের বউ যে ম্যাম ছিল সে বলতেছে যে দেখো তোমাকে একটা কথা বলি, তুমি এখানে আর পড়তে আসো না, তোমার সেফটির জন্য বলতেছি, কখন না কি হয়ে যায়। তো ওইখান থেকে বাসায় চলে যাই। পরে আম্মু বলতেছে কি ব্যাপার তুই কান্না করতেছিস কেন? তো কাঁদতে কাঁদতে আমি আম্মুকে বলি যে আম্মু এই ঘটনা ঘটছে। সেকেন্ড টাইম বলেন আপনি, সেকেন্ড টাইম ঘটার পরে? হ্যাঁ, ফার্স্ট টাইম বললেও বলতে পারতেন, কিন্তু সেকেন্ড টাইম ঘটার পরে গিয়ে আপনি যখন আপনার টিচারের বউ না করে দিল তখন গিয়ে আপনি বললেন? হ্যাঁ তখন আমি বলছি। তো আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে ওই বাসায় পড়তে যেতে হবে না, তুই আর পড়িস না। তো আমি একটা টাইম ওই টিচারকেও ছাড়লাম আর অঙ্ক টিচারকেও ছেড়ে দিলাম, কারণ অঙ্ক টিচারের চাউনিটাও ঠিক একই রকম ছিল। তো উনিও ঠিক ওই একই কাজটা করে। একই কাজটা করার পর আমি সেখানেও পড়তে যাই না। আসলে সে একই কাজ করলে ভুল হবে যে উনি ওখানে মানে অন্যরকম বাজে বাজে বিশ্রী কথা বলে। তো ওই বিশ্রী কথার কারণে আমি ওটাও ছেড়ে দিলাম আম্মুকে বলে। আম্মু বলতেছে এখন তুই ক্লাস 8-এ পড়াশোনা করবি কিভাবে? তো ফ্রেন্ডের কাছ থেকে নোট টোটা নিয়ে আমি ক্লাস 8-এ বার্ষিক পরীক্ষাটা দেই। তো তখনও আমি টিউশনি করাই, 2টা বাচ্চা পড়াই 300 টাকায়। ওকে। তো এরকম করে আমি বার্ষিক পরীক্ষাটা দিই, আমার এইটার রেজাল্ট খুবই ভালো হয়। আর আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলের টিচার আমাকে বলছিল বৃত্তি দিতে, কিন্তু আমি সিক থাকার কারণে আমি বৃত্তি দিতে পারিনি। তো এতে খুব ভালো একটা রেজাল্ট করলাম। আমার রেজাল্ট দেখে আমার স্কুল থেকে আমাকে সায়েন্স দিতে চাইলো। তো ওই স্কুলটা আমি ছেড়ে দিই। আর আমি ক্লাস 7 পর্যন্ত ছিলাম শুধু গার্লস স্কুলে। আম্মু আবার আমাকে একটা গার্লস স্কুলে দিয়ে আসলো। তো সেটা ছিল খিলগা গার্লস স্কুল, ওইখানে দিয়ে আসলো। আমার সায়েন্স না নিয়ে আমি ওখানে কমার্স নেই। কমার্স হ্যাঁ ক্লাস 9-এ। তো এর মধ্যে আমার বাবার টর্চারটা আরো বেশি বেড়ে যায়। কি ধরনের? বেশি বেড়ে যায় বলতে আমার আম্মুকে টর্চার করতেছে, টাকা পয়সা দেবে না। তো এর মধ্যে একদিন আমার বাবা আমাকে বলতেছে চল তোকে একটা জায়গায় নিয়ে যাব। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে। 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আর যে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2-এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আরো একবার বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ,
লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হেলো 8920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। এন্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। 4 মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব তে কিবরিয়া আছে আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে রয়েছে শিশির। শিশিরের জীবনের অপ্রিয় সত্য আমরা জানছি প্রিয় শ্রোতা। ওকে, তারপর শিশির। তো বাবা বলতেছে একটা জায়গায় তোকে নিয়ে যাব, তুই যাবি আমার সাথে? তো আমি আম্মুকে গিয়ে বলতেছি, আব্বু বলতেছে একটা জায়গায় নিয়ে যাবে। আমি কখনো বাবার সাথে কোথাও ঘুরতে যাইনি। মানে বাবা কিভাবে অ্যাপ্রোচ করলো যে একটা জায়গায় তোমাকে নিয়ে যাবে? হ্যাঁ, কারণ তুমি ছোট জিজ্ঞেস- থেকে কখনো আমি ঘুরতে যাইনি, তো খুব ইন্টারেস্ট ফিল করলাম। কারণ বাবা যেহেতু তেমন ভাবে কখনো সময় দেয়নি, তো এই জন্য ইন্টারেস্ট ফিল করছি। এবং ওই সময়টা থেকে আপনি জিজ্ঞেস করলেন না যে আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি কেন খুশি ছিলাম, আমার বাবা আমাকে বলছে ঘুরতে নিয়ে যাবে। আর বাবার সাথে তেমন ভাবে আমার টাইমও কাটেনি, তো এই জন্য ভাবলাম যে বাবা বোধহয় চেঞ্জ হয়ে গেছে, যাক সবাইকে নিয়ে যাবে। আর আমি ভাবছিলাম সবাইকে নিয়ে যাব। তো এটা ভেবে আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, আম্মুকে গিয়ে বলি। তো আমি আম্মুকে হাসতে গিয়ে বলতেছি, মা বাবা একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে আমাদের সবাইকে। তো আব্বু আমাকে কিছুক্ষণ পরে ডেকা বলতেছে সবাইকে নেবো না, শুধু তোকে নেবো। তো এই কথাটা বলার পরে আমি বলতেছি আমি তো একা যাবো না, আমি সবাইকে নিয়ে যাবো। আমি জন্মের পর থেকে তো কখনো দেখিনি তোমাকে কোথাও নিয়ে যেতে, তো সবাইকে নিয়ে যাবো, আমাকে একা কেন নিয়ে যাবে? তো বাবা জেদ করতেছে না, আমি শুধু তোকে একাই নিয়ে যাব, আমি অন্য কাউকে নিয়ে যাব না। তো আমার মা হয়তো বা ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য মা বলতেছে যে না ওরে নিয়ে যাওয়া যাবে না, ওর সামনে পরীক্ষা আছে। তা আমি মারে বলতেছি তুমি কিসের পরীক্ষা আছে? আমার কোনো পরীক্ষা নাই। মা বারবার ঝাড়ি মারতেছে, সে আমাকে যেতে দিবে না। আচ্ছা, তো এই কথা বলতে বলতে নানুর বাসায় আম্মু ফোন দেয়, আমার খালাতো যে নানু, মানে ওই খালাতো নানুর বাসায় ফোন দেওয়ার পর বলতেছে খালা ও তো ওর মামাদের কথা খুব শুনে, তার 3টা ছেলে ছিল, আমি আমার বড় মামার খুব কথা শুনতাম। আচ্ছা। মানে আমার আপন মামার চেয়ে ওনাদের সাথে বেশি সম্পর্ক ছিল। আমি কখনো যদি কিছু চাইতাম ওনাকে আমাকে দিত, খুব আদর করতো নিজের ভাগ্নির মতো। আর আমার মা কখনো আমাকে মানে কোনো কিছুর জন্য না করেনি, আমি যেটা পছন্দ করতাম সেটাই এনে দিত। আর সেরকম ওনারাও আমার খালাতো মামার যারা ছিল তারা এরকম করতো। তো বলতেছে খালা দেখো ওর বাবা এরকম এরকম কোথায় জানি নিয়ে যেতে চাইতেছে, আমি তোরে দেবো না, আমি ওর বাবারে বিশ্বাস করি না। আমি ওর বাবাকে বিশ্বাস করি না, মানে আপনার মা এটা বলছে? আমার মা বলতেছে আমি ওর বাবাকে বিশ্বাস করি না, তুমি খালা এক কাজ করো, ওর মামাকে বলো যে ও কোথাও ঘুরতে নিয়ে যাবে। তো মামা আমাকে ফোন করে বলতেছে শিশির তুই কি কক্সবাজার যাবি? তো আমার তখন কক্সবাজার দেখা নাই, তা আমি মামা বলতেছে হ্যাঁ আমি যাবো। তো বাবাকে তখন আমি ইগনোর করে দিয়ে মামার সাথে কক্সবাজার চলে যাই। ওইখান থেকে বাবার আরো বেশি জিদ জাগে। জিদ জাগার পর আমি কক্সবাজার থেকে আসার পরে দেখি আমার মার হাতে ব্যান্ডেজ প্রচুর পরিমাণে মারা হয়, কেন আমি গেলাম এটা দেখার পর তো আমি এক পর্যায়ে আব্বুর সাথে খুব রাগারাগি করি, তুমি কেন মারছো? আব্বু বলতেছে মারবই, তুই আমার কথা কেন শুনলি না? আর তুই আমার কথা যদি না শুনিস তোকে আমি রাস্তায় লাইন লেগে দিই, এমন লাইন লাগাবো যাতে 10-12টা ছেলে এসে তোর একসাথে। এই ধরনের কথা আপনার বাবা আপনাকে বললো? হ্যাঁ, আমার বাবা আমাকে বললো। কোন ক্লাসে থাকা অবস্থায়? তখন আমি ক্লাস 9-এ। তো আমি বললাম তুমি কিছুই করতে পারবা না, ছোটবেলা থেকে তো আমি তোমাকে দেখে আসছি, আমি বাবার সাথে তেমন কোনো তর্ক করলাম না, ছোটবেলা থেকে আমি তোমাকে দেখে আসছি, তুমি এরকম কিছুই করতে পারবা না, বাবারা কখনো মেয়েদের এরকম করতে পারে না। আমি মানে ওই বিশ্বাসটা থেকে বললাম এই কথাটা। বলার পরে আম্মু বলতেছে যে মা তুই সাবধানে থাকিস। আমার মা তো আমার বাবাকে চেনে। তো ক্লাস 9-এ থাকাকালীন এরকম খুব ঝঞ্ঝাট হলো। আমি তখন ক্লাস 10-এ উঠি, আমাকে ভর্তি করাবে না, ক্লাস 10-এ ভর্তি করাবে না, আম্মু খুব জোরাজুরি করতেছে। তো আম্মু আমার বাবার পা ধরে এক পর্যায়ে কান্নাকাটি করতেছে যে আমার মেয়ের লাইফটা নষ্ট করো না, তোমার কাছে আমি রিকোয়েস্ট করি, একটা এতিম বাচ্চাকেও তো মানুষ টাকা দেয়, ধরো ও এতিম, ও আমাদের কাছে লালিত পালিত হইতেছে, ওর টাকা দাও, ও ভর্তি হোক। মানে আপনার সব ভাই বোনদের ক্ষেত্রে কি এরকম করতো নাকি শুধু আপনার ক্ষেত্রে? না, আমার সব ভাই বোনদের ক্ষেত্রে এরকম করতো, আমার ক্ষেত্রে একটু বেশি করতো।
আপনি তো একমাত্রই মেয়ে হ্যাঁ, আমি একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার ক্ষেত্রে একটু বেশি করতো। ওকে। তো এই ভর্তি টাকা চাওয়াতে আমাকে ইচ্ছাদারে মারা হলো, এমন ভাবে মারা হলো, পিঠে আঘাত করার কারণে আমার পিঠের যে মেরুদণ্ড ওই সাইডটাতে আমার একটা দাগ পড়ে যায়, মানে মনে হয় কেউ হয়তো বা ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। পার্মানেন্টলি এটা কি হ্যাঁ। পার্মানেন্ট দাগ হয়ে যায়? হ্যাঁ, পার্মানেন্ট একটা দাগ হয়ে যায়, মানে ক্ষতর এটা মতো। আমি কেন জিজ্ঞেস করলাম প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানবেন যে এই সব চিহ্ন শরীরে থাকলে পরবর্তীতে একেবারে ব্যক্তিগত জীবন পর্যায়ে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয়, যে কারণে এই প্রশ্নটা ওকে জিজ্ঞেস করা। বলুন তারপর। তো ওই জায়গাটা ক্ষত হয়ে যায়। আমার আম্মা এটা দেখার পরে তো আমার বাবার উপরে খুব রাগারাগি করে। আমার বাবা তখনও বলে, তুই বেশি করবি তো মেয়েকে আমি পতিতালয় দিয়ে আসবো, এই কথাটা বলে। তো সেই মুহূর্তে আমি ঠিক বুঝলাম না, এই ধরনের কথা আপনার মা কেন বলবে? আমাকে ভর্তি করানোর জন্য, ক্লাস 10-এ ভর্তি করানোর জন্য। তখনো ভর্তি করানো হয় নাই। ওকে, মানে মনে করো ও আসলে কেউ না, অনাথ বাচ্চা, সে কারণে তোমার আমার কেউ না, ধরো অনাথ বাচ্চা, তুমি অনাথ বাচ্চাকে হেল্প মানে করতেছো। সামহাও আপনার বাবাকে ম্যানেজ করার জন্য এই ধরনের কথা। তারপরে আমার বাবা টাকাটা দিল না। তো আমার যে মামার কথা বলছে যে আমাকে কক্সবাজার ঘুরায় নিয়ে আসছে, তো আম্মু তার কাছ থেকে বলে 10,000 টাকার মতো আনলো, আমাকে ভর্তি করলো আর আমার ছোট ভাইকে স্কুলে ভর্তি করলো। ওকে। তো আমি ক্লাস 10-এ ভর্তি হলাম, ওখানেও একই অবস্থা, আমাকে কোনো টিচার দেওয়া হইলো না। তো আমার স্কুলের টিচার গুলো খুব ভালো ছিল। আমার 9-এর রেজাল্টটা খুব ভালো হওয়ার কারণে ওনারা আমাকে এমনি পড়াইতো। ওনারা সবসময় মনে করতো যে আমি তাদের জন্য একটা গোল্ডেন A+ এনে দেবো। ওকে। তো ওইখানে আমার একটা ফ্রেন্ড থাকে, ওর নাম হলো শিখা। ও আর আমি খুব ক্লোজ ছিলাম, সবসময় আমার সাথে আসতো যাইতো। তো সেই পর্যায়ে ওকে আমি দেখতাম কি, ও অনেক বড় ঘরের মেয়ে ছিল, ওদের ঢাকায় নিজের বাড়ি ছিল, রামপুরাতে ওদের ঢাকায় বাড়ি। তো ওকে আমি দেখতাম কি ফোনে কথা বলতো। ওই মুহূর্তে আমার ফোন ছিল না, ও ফোনে কথা বলতো, এক এক ছেলের সাথে কথা বলতো আর টাকা নিত। আচ্ছা। টাকা নিত, খাইতো, আমার কত ফুর্তি করতো, এরকম করতো। আপনার ক্লাসমেট ছিল? আমার ক্লাসমেট ছিল। ওকে। তো একটা পর্যায়ে এই সময়টা আবার আমার বাবার সাথে লাগে, বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। ওই সময়টা কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 10? ক্লাস 10-এ বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা। তো এই রাগে বা আম্মুর সাথে আবার লাগে, আম্মুকে আবারও মারে। মারার পরে সেদিন পরের দিন সকালে গিয়ে আমি শিখাকে বলতেছি, আচ্ছা তুই ছেলেদের সাথে কি করিস রে? শিখা বলতেছে, কেন? ওদের সাথে আমি মজা করি, ফান করি, সেক্সি ভাষায় কথা বলে ওদের কাছ থেকে টাকা নিই, আর ওদের আমার প্রেমের জালে ফাঁসে। এটা আপনার ফ্রেন্ড? হ্যাঁ, আমার ফ্রেন্ড আমাকে বললো। ওকে। তো ওই সময়টা আমার হাতে কোনো সেট ছিল না। আমার যে মামা কক্সবাজার নিয়ে গেছিল, সে আমাকে একটা সেট দিল, যে কন্টিনিউ তোদের পাওয়া যায় না তেমন ভাবে, তাহলে এই সেটটা তুই ইউজ করিস। ওকে। না, কোন মামা? আমার খালতো মামা। ওকে। তো ওই মামার সেট আমি ইউজ করতেছি, তখন আমার কারোর সাথে তেমন কিছু হয়নি। আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওর নাম হলো তানিয়া। ওর কাজিন স্কুলে প্রতিনিয়ত আসতো। ওই কাজিন তখন ইন্টার 2nd ইয়ারে পড়ে, খুব বড় ঘরের ছেলে ছিল। তো প্রতিনিয়ত আসতো, তখন আমার গায়ের রং আরো ফর্সা ছিল, আরো দেখতে সুন্দর ছিলাম। তো তখন দেখার পর আমি স্কুলের গেটের সামনে দাঁড়া চটপটি খাইতেছিলাম, তো আর দুষ্টুমি করতেছিলাম আমার ওই ফ্রেন্ড শিখার সাথে। তো ও আমাকে দেখার পর ও আমাকে পছন্দ করে। আচ্ছা। পছন্দ করার পর তানিয়াকে বলতেছে যে তানিয়া, তোর ফ্রেন্ডটাকে তো আমার খুব ভালো। তানিয়ার জন্য কি হয় ছেলেটা? কাজিন হয়। আপন কাজিন? হ্যাঁ। সে আপনাদের স্কুলে এসেছে এমনিতেই? স্কুলে এসছে। ওকে। নাম কি ছিল ছেলেটা? ছেলেটার নাম আমার সঠিক মনে নাই। সঠিক মনে নেই। ওকে, হ্যাঁ বলুন তারপর। তো একদিন আসে আমার সাথে কথা বলতেছে, তো আমি খুব ফানি ভাবে কথা বলতেছে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি ছেলেদের তেমন একটা পাতা দিতাম না ওই সময়টা। এর আগে আমাকে অনেকে প্রপোজ করছে, আমার এলাকার যে ছেলেগুলো ছিল, আমি পাতা দেইনি কখনো সেভাবে। তো ওরাও ঠিক একই কাজটা করছে, যে হাসতেছে বলতেছে, এরকম কতই তো পছন্দ করে মানুষ, তো কি হয়েছে, পছন্দ করে নাম দোস্ত, এটা কোনো কিছু না, আমি জাস্ট ফান করে বলতেছি, ওরকম ভাবে না। তো তারপরের দিন আবারও বাসায় ঝামেলা হয়। একটা পর্যায়ে আমাকে খুব মারা হয়, যে কারচুপির যে ফ্রেম আছে, সেই ফ্রেমের ইয়াগুলো অনেক বড় বড় হয়, একদম বাঁশের মতো করে থাকে ওগুলা, তো ওইটা দিয়ে আমাকে মারা হয়। কে মারে? আমার বাবা আমাকে মারে। আপনার বাবা আপনার গায়ে ক্লাস 10-এর একটা মেয়ের গায়ে হাত তুলতে? হ্যাঁ, সে আমাকে মারে। আমি কেন বিয়ে করবো না, বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, সে আমাকে মারে, সে আমাকে পড়াশোনা করাবে না, বিয়ে দিয়ে দিবে। আচ্ছা। আর যদি বিয়ে না করি তাহলে আমার প্রতি মাসে তাকে 10,000 টাকা করে দিতে হবে। বিয়ে যদি না করেন তাহলে আপনার প্রতি মাসে তাকে 10,000 করে দিতে হবে? 10,000 করে দিতে হবে। কিভাবে দিবেন? আমি যদি বিয়ে না করি 10,000 করে দিব, আমার দেহ বিক্রি করে। এটা কি বলেছে আপনি? আমার বাবা বলছে যে তুই তোর দেহ বিক্রি করে আমাকে 10,000 টাকা দিবি। এরকম বাবা পৃথিবীতে আছে? This is really unthinkable. তারপর এই কথা বলার পর সেদিন খুব মারলো, তো আমি উঠতে পারতেছিলাম না। তারপরের দিন আমার স্কুলে এক্সাম,
তো আমি সেদিন গেলাম এক্সাম দিতে, সেদিনও দেখি ছেলেটা এসে দাঁড়ায় রয়েছে। ছেলেটা আমার কাছে প্রায় মোবাইল নাম্বার চেত, আচ্ছা, আমি দিতাম না, আমি দিইও নেই কখনো। তো আমার ফোন নাম্বার জোগানোর চেষ্টা করেনি, ও সবসময় স্কুলের সামনে আসতো। তো একটা সময় বলছে তুমি ওকে লাভ করো? আমি ওকে বলতেছি, ও বলছে হ্যাঁ আমি তোমাকে অনেক লাভ করি, আমি তোমাকে এত পরিমাণে লাভ করি তুমি যদি বিশ্বাস না করো তুমি দেখতে পারো ঠিক আচ্ছা। করে। তো আমি বলছি, আচ্ছা। ছেলেটা কোন ক্লাসে পড়তো? ছেলেটা তখন ইন্টারের সেকেন্ড ইয়ার Second ছিল, year পড়ে। মানে ওর ফাইনাল পরীক্ষা কাছাকাছি ছুঁই ছুঁই এরকম। আচ্ছা আচ্ছা। তো ও বলতেছে তোমাকে আমি এত পরিমাণে লাভ করি তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। তো আমি বলতেছি আচ্ছা কাজ করো, তুমি ওই যে গাড়িটা যেতেছে ওই গাড়ির নিচে পড়ে যাও। এটা আপনি বলেছেন? আমি ওকে বলছি, আমি ওর তো সিরিয়াসলি ভাবে বলিনি হুম। যে ভাবছি এরকমটা করবে না। ও সিরিয়াসলি কি করলো, একটা প্রাইভেট কার আসতেছিল, ওই কারের সামনে গিয়ে ঠাস করে তো ওর পায়ের উপর দিয়ে ওই গাড়িটা যায়। তা আমি এটা দেখার পর সাথে সাথে সেন্সলেস হয়ে গেছি, আমার বিশ্বাস হচ্ছিল না যে ওই কাজটা করছে। ওকে। তো ওকে হসপিটালে না হয়, ও কিছুদিন হসপিটালে থাকে, এরই মধ্যে আমার পি টেস্ট চলে আসে। প্রি-টেস্ট? হ্যাঁ। ও এরপরে এসে বলতেছে দেখছো তো আমি তোমাকে ভালোবাসি। তো ওই যে বাবা আমাকে মারছিল একটা জেদ ছিল, আর আমার ফ্রেন্ড বড়লোক ঘরের মেয়ে হয়ে এরকম করতেছে, আমি তাহলে কেন এত ঝামেলার মধ্যে থেকে করতে পারবো না? প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় নোট করি, ও যেটা বোঝাতে চাচ্ছে যে ওর বাবা ওকে প্রতিনিয়ত অত্যাচার করছে, পড়াশোনার কোনো খরচ দিচ্ছে না, এবং একই সাথে ওর বাবা যখন এই ধরনের কথা ওকে বলে, যেটা আসলে মুখে আনতে আমার খুব লজ্জা হচ্ছে, যে বিয়ে করো নইলে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হবে দেহ ব্যবসা করে, তখন ওর মাথায় যেটা কাজ করেছে যে ওরই এক ফ্রেন্ড শিখা যে এই ধরনের সম্পর্ক করে ছেলেদের সাথে, করে সে সামহাও টাকা পয়সা ম্যানেজ করে। তো ও তখন ওর মাথায় জিনিসটা কাজ করেছে, যেহেতু একটা অপরচুনিটি চলে এসছে, এই ছেলেটা এরকম পাগল, সুতরাং একে খাটিয়ে যেভাবেই হোক ও পয়সা রোজগার করবে, এবং সেটা আপনার পড়াশোনার জন্য। রাইট, ওকে, সো স্টার্ট দ্য স্টোরি এগেইন, বলেন তারপর। তারপর ও আমার পিছে পিছে ঘুরতেছে, তো ওর পাটা মোটামুটি ভালো হয়। ওই ছেলেটা প্রতিনিয়ত আমার স্কুলের সামনে আসতো, তো আমি 100-200 নিতাম আমার ফ্রেন্ডদের সাথে, ওরকম টাকা নিতাম না, 100-200 নিতাম ফ্রেন্ডদের সাথে, ফুচকা খাইতাম, চটপটি খেতাম, রিক্সা দিয়ে ঘুরতাম, বাসায় চলে যেতাম। যেটা বিগ অ্যামাউন্ট না ওইটা হয়নি ওই ছেলেটার কাছ থেকে। তো ওই ছেলেটা ওরকম করতে করতে আরো বেশি লাভ করতে শুরু করে। তো ওই ছেলেটার মা একদিন আইসা স্কুলের সামনে মানে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমাকে রাস্তায় ফেলে দেয়। ছেলের মা? হ্যাঁ, ছেলেটার মা আমাকে রাস্তায় ফেলে দেয়। তো আমি পায়ে প্রচুর পরিমাণে ব্যথা পাই, আমি তো তাকে চিনি না। তো আমি তানিয়াকে জিজ্ঞেস করতেছি, তানিয়া এটা কে, এভাবে কেন আমাকে টানতেছে? তানিয়াকে কেন জিজ্ঞেস করছি, কারণ তানিয়া ওর ওই চাচিকে দেখার পরে হাতের নখ কামড়া ছিল, মানে সামহাও বুঝতে পেরেছিল তানিয়ার সঙ্গে মহিলার কোনো রিলেশন আছে। হ্যাঁ, ওইটা দেখে আমি বলছি তানিয়াটা কে, তুই এরকম কেন করতেছিস? তো ও আমাকে বলতেছে যে এটা আমার চাচি হয়। চাচি হয় মানে ওই ভাইয়ার মা। তো আমি দেখে আন্টিকে দেখে সালাম টালাম দিলাম। তো বলতেছে আন্টি ভালো আছেন? তো উনি আমার সাথে খুব রাফ বিহেভ ভাবে কথা বলছে। কি বলছিল উনি? সে আমাকে বলতেছে তোমাদের মতো রাস্তার মেয়ে, তোমাদের মতো কল গার্ল এরকমই করে ছেলেদের ফাঁসায় আর ছেলেদের মাথা খারাপ করে দেয়, তারপর একটা বিগ অ্যামাউন্ট চায়। এই কথাটা বলে তারপরে আগে কি আপনি বিগ অ্যামাউন্ট চেয়েছিলেন ওই সময়? না, আমি কখনো ওরকম ভাবে কিছু চাই। ইউ আর প্ল্যানিং ফর সামথিং, ওইরকম প্ল্যান করছেন কিছু একটা, কিন্তু তার আমি আগে ওই ছেলেটার কাছ থেকে নিচ্ছি ও ভাবে না, বাট 100-200 ওই সময়টাতে নিচ্ছেন আপনি টাকা, না? মানে 100-200 আমার কাছেও দিয়ে যায় না, তাহলে ওর বোন তানিয়ার কাছে দিয়ে যায়। কেন দিয়ে যায়? মানে আমাকে যাতে সে রিক্সা করে ঘুরায়, তারপরে চটপটি খাওয়ায়, ফুচকা খাওয়ায়। ও আবার জানতো আমার ফুচকাটা খুব পছন্দ, তো আমি ওই ব্যাপারটা ওইভাবে আর নেই, কিন্তু আমি কিন্তু তাকে ওইভাবে নিজের লাইফের সাথে জড়াইনি, কখনো জড়াননি না। তো ওই ছেলেটার মা এসে আমার সাথে মানে খুব রাফ বিহেভ করে গেল, মানে বললো তুমি কলগালের মতো মেয়েরা এরকমই করতে পারে, রাস্তার মেয়েরা আর কি করতে পারে, রাস্তার মেয়েরা এর চেয়ে ভালো কিছু আর করতে পারে না। আমি আরো রেগে গেলাম যে আমি তো তার ছেলের সাথে কিছু করিনি, তাহলে সে আমাকে এসব কথা কেন বললো? আমি তো তার ছেলের সাথে এরকম কিছুই করিনি, আমি না করেও যেহেতু অপরাধী এখন তাহলে করবো, আর এখন থেকে যে ছেলে আমাকে অফার করবে তার সাথে আমি এরকম করব। আমার বাবা যেহেতু এরকম করে আর উনিও যেহেতু আমার সাথে এরকম করে গেছে, আমি তাহলে এটা করবো, আরো বেশি করে করবো। তো ওই ছেলেটা আসলো, ওই ছেলেটা আসার পরে বলতেছে কেমন আছো, তুমি তো আমাকে কোনো অ্যান্সার জানাইলা না, তুমি আমাকে একটা অ্যান্সার দাও। সেদিন আমি রেগে গিয়ে ওই ছেলের গালে একটা থাপ্পড় মারি, মানে যার মা আপনার সঙ্গে খারাপ আচরণ করে গিয়েছে। খুব রেগে গিয়ে থাপ্পড় মারি। তো এভাবে বলি যে কল গালের কাছে আসো কেন, তোমার মা যেহেতু বলে কল গালের কাছে আসো কেন। সেদিন বলার পর তারপরের দিন আবার ওই ছেলে আসছে, ছেলে আসার পরে যে ভালো বিহেভিয়ার আমি নিজ থেকে করছি, যে আমার প্ল্যান আমি আজকে ওর থেকে টাকা নিব। তো আমি বলতেছি তুমি তো আমাকে লাভ করো, তাহলে এক কাজ করো, তুমি আমাকে টাকা দিয়ে যাও। তো আমাকে বলতেছে কত দেবো? এই 1500-র মতো দিয়ে যাও।
ফার্স্ট টাইম আমি 1500 চাই ওর কাছে, ওকে। তো ও আমাকে দিছে। দেওয়ার পর ওইটা নিয়ে আমি আসলে আমার নিজের কোনো কাজে লাগাই নাই, আমি ফ্রেন্ডদের নিয়ে আড্ডা টাড্ডা দিয়ে খেয়ে ফেলছি। এটা কিন্তু আমার ফ্যামিলির কেউ জানে না আমি এরকম করতেছি। ওকে। তো পরবর্তীতে এরকম করতে করতে আমার টেস্ট এসে পড়ে। তো টেস্টের আগ মুহূর্তে মানে 1 সপ্তাহ আগে আমি খুব অসুস্থ, সিক হয়ে পড়ি। তো আমার স্কুলে যাওয়া হয় না। আমার যে বান্ধবী শিখা, যার কথা বলছিলাম, তো ওই বান্ধবীর কাছে আমি কল করি যে শিখা পরীক্ষা কয়টা থেকে কয়টা রে? তো ও আমাকে বলে যে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। আচ্ছা। তা আমি পরের দিন গিয়ে দেখি সকাল 10টা থেকে 1টা বাজে হয়ে গেছে। হ্যাঁ, আমি তো গেছি 1:30টার দিকে। তো ওই পরীক্ষাটা আমার মিস যায়। তো মন খারাপ থাকার কারণে ওই ছেলেটাকে আমি রিজেক্ট করে দিই। ওই ছেলের সাথে আমি আর কোনো কথাবার্তা বলি না। ওনার কারণে আপনার এই ঘটনাটা ঘটলো? হ্যাঁ, রাগারাগি করে সেদিন অপমান করে বাদ দিয়ে দিই। তো টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হলো, আমি কোনোদিন কোনো পরীক্ষা ফেল করিনি। ফার্স্ট টাইম ওই টেস্ট পরীক্ষা আমার ওটা অ্যাবসেন্ট থাকার কারণে আমার ফেল আসলো। আচ্ছা। স্কুলের কেউ তো দেবে না, টিচাররা সাথে বলতেছে এই মেয়েরা দিয়ে গোল্ডেন এ প্লাস আশা করছিলাম, এই মেয়ে তো এখন গোল্ডেন এ প্লাস দূরের কথা, ফেল লিস্টে নাম লেখাবে। তো এই কথা বলার পর আমি প্রচুর পরিমাণে কান্না করতেছি। আর আমার যে টিচার পড়াতো আমাকে, আমার ক্লাস টিচার, তাকে বলতেছি স্যার একটা সুযোগ দিয়েই দেখেন না, আমি পাশ করি না ফেল করি, এতটুকু বলতে পারি, এ প্লাস না আনতে পারি, পাশ করে আসবো। তো স্যার খুব প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করে ইয়া করলো, আমার রেজিস্ট্রেশনটা করাইলো। তো রেজিস্ট্রেশনের সময় আবার সেই ঘরের ঝামেলা। আমার বাবার কাছে আম্মা বলতেছে যে এই তো একটা সময় বোর্ড পরীক্ষা দিবে, তুমি কিছু টাকা দাও। তো রেজিস্ট্রেশনে প্রায় 13,000 টাকার মতো লাগবে। আচ্ছা। তো তুমি কিছু টাকা দাও, বোর্ড পরীক্ষার সময় হয়ে গেছে, এখন কোথা থেকে টাকা পাবো? আপু বলতেছে দিতে পারবো না, ওরে দেহ বিক্রি করে মানুষের সাথে 10 রাত থাইকা তারপর টাকা আনতে। এই ধরনের কথা রেগুলারলি বললো? হ্যাঁ, এই ধরনের কথাটা বললো। ওই বছরে আমার দাদা খুব অসুস্থ। তো আমার দাদা আমাকে প্রচুর পরিমাণে আদর করতো। আর আমি যখন থেকে বড় হয়েছি তখন আমার দাদা অসুস্থর দিকে ছিল। তা দাদার কাছ থেকে সেরকম ভাবে আমার হেল্প পাওয়া হয়নি। আচ্ছা। তো আমি দাদাকে কাঁদতে কাঁদতে বলতেছি, দাদা তুমি আজকে যদি সুস্থ থাকতা, তুমি যদি ভালো থাকতা, তাহলে আজকে হয়তো বা আমার এসএসসি পরীক্ষাটা দেওয়া হইতো, তুমি কেন আজকে অসুস্থ? তো আমার দাদা তো খুব একটা অ্যাবনর্মাল মতো হয়ে গেছে, সে আমাকে কোনো উত্তর দিতে পারতেছে না। সে শুধু আমার ফুটু দিয়ে বলতেছে যে কি বলতেছো, ও কি বলতেছে, আর ওকে আমাকে হ্যাঁ আমাকে চিনতেছে না। তো আমি কাঁদতে কাঁদতে আম্মুর সাথে খুব জড়ায় কান্না করতেছি, মা আমি বলবো হ্যাঁ এসএসসি পরীক্ষা দিতে পারবো না, আর এবার যদি আমি এসএসসি পরীক্ষা দিতে না পারি আমি সত্যি সত্যি খারাপ হয়েছে। তো আমার মা কি করলো, আমার মামাদের ওই খালতো মামাদের বাসায় গেল। খালতো মামাদের বাসায় গিয়ে খুব পায়ে ধরে টরে, আমার আম্মু কিন্তু বড়, ওনাদের পায়ে ধরে, তারপর আমার খালতো যে খালাগুলো ছিল তাদের পায়ে ধরে, তাদের হাজবেন্ডের পায়ে ধরে 13,000 টাকার মতো জোগাড় করে। আপনি এসএসসি পরীক্ষা দেবেন? হ্যাঁ। তো ওই সময় আমার দাদা মারা যায়। আমার বাবা সম্পূর্ণ ব্লেমটা দেয় আমাকে, যে আমার কারণে আমার দাদা মারা গেছে। আমার আম্মুকে বলতেছে তোর কারণে আমার বাবা মারা গেছে। আমার আম্মুকে বলতেছে তোর মেয়ে আমার বাবাকে মারছে, তোর মেয়ের জন্য আমি দেখতে দিতে পারিনি, এই কথাটা বলতেছে। তো ভাইয়ের উপর টর্চার করে। যেদিন আমার দাদা মারা যায় সেদিন রাতে। আচ্ছা। এই টাকা নিয়ে ভাইয়ার আবার তখন ইন্টার পরীক্ষা শেষ, ও ভার্সিটিতে ভর্তি হবে, ওই টাকা নিয়েই শুরু হয়। তো ওই সময়টা ভাইয়া এরকম করতে করতে ভাইয়াও মার খায়। তো ভাইয়ার আবার